that in this week I will not be in my university so far. I'm in leave. তো দ্যাটস ওয়াই আমি আসলে এই স্লাইড দেখাতে পারছি না তোমাদেরকে। আমি যেহেতু ইয়েতে নাই, আমি মোবাইলে জয়েন করেছি। কেমন? আই জাস্ট জয়েন উইথ মাই ফোন মোবাইল। এখানে আহ, আমি দেখাতে পারার সুযোগ আছে যদি মনে হয়, হয়তো বা থাকবে, কিন্তু কোথায় আছে আমি এগুলা স্লাইডে। হ্যাঁ, এবার আমরা একটা ক্লাস এভাবে নেই, কেমন? নো প্রবলেম মেবি। জি স্যার। কারণ হচ্ছে উইদাউট স্লাইড শো ক্লাস নেওয়াটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, যে স্লাইড ছাড়া আমরা ক্লাস নিলাম, একটু দেখলাম আসলে কেমন কি আসবে, সে তোমাদের রেসপন্স কেমন থাকে, ইভেন তোমরা কিভাবে সেগুলা নোট ডাউন করো, সেটা ওয়ান কাইন্ড অফ এক্সপেরিমেন্ট সো ফার। এনিওয়ে, তো আমরা ইন রিক্যাপ যদি করি, ইফ আই সে রিক্যাপ from in my previous classes, আমরা অলরেডি জুও ডিটেলস, জুও ইম্পর্টেন্স, and as a Jew, what is the responsibility of a Jew officer in a Jew, and then Jew classification so far, game reserve, and then say wildlife sanctuary, etc., captive breeding, and a little bit information about all of the statistical scenario of all the species in the world. আমরা সেগুলো আলোচনা করেছি so far. তো সেখানে আমরা ইভেন in also in addition I mention about the Bangladesh National Zoo and a simple scenario about the Bangladesh context so far. So today I'm going to take the class assigning the lab animals. Okay, our topics হচ্ছে lab animals নিয়ে, যেহেতু as it is a part of the course title, lab animals. So all of you are in level 4, semester 2. So all of you are well known. Maybe I hope that you are well known, little bit known about the lab animals. Very important uh, in biomedical science as well as the pharmaceutical science, pharmaceutical aspect. বর্তমানে আসলে at present in the world, it is very crucial and very important topic is lab animals. কারণ হচ্ছে ল্যাব অ্যানিমালস এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এখন। এটার উপরে তোমার হচ্ছে যে নোবেল 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 যেটা হচ্ছে আর কি, নোবেল অ্যাওয়ার্ড যেটা আর কি, এটা ওইটাও একটু মোর এমফাসিস দিচ্ছে এটা ল্যাব অ্যানিমালস নিয়ে। কারণ হলো কি? কারণ হলো যে only it is pos- only it is possible on সরি, ফোন আসছিল মেবি আমার। আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, সরি, একটা ফোন আসছিল। হ্যাঁ, ওকে, এনিওয়ে, দেখুন হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে very crucially the physiologically, anatomically, and so far different organ and organ system is mostly close to some of the animals and birds. I mean that compared to human. এখন হিউম্যানের যদি কোনো অ্যান্টিবডি প্রয়োজন হয়, সো ইট ইজ অনলি প্রডিউসড ফ্রম দি অ্যানিমালস অ্যান্ড বার্ডস। এখন হিউম্যানের যদি ফেল অর এনি অর্গান অর এনি সিস্টেম অল অফ দ্য বডি, তাহলে এটা অনলি পসিবল ফ্রম দ্য অ্যানিমালস অ্যান্ড বার্ডস। এটা এখন হচ্ছে বর্তমান বিশ্বে তুমি যদি বেঁচে থাকতে চাও, ইফ এনি ইউ হ্যাভ দ্য ডিফর্মিটি অর abnormality or any problems regards to any organs, any function, any antibody, or lot of activities, lot of functions that we have. So only the possible with the replacement with the birds or animals. So that say these animals and birds lab animal আমরা তাদেরকে বলবো। সুতরাং আমরা বলতে পারি যে physiologically, anatomically, the mostly similar fashion activities that is the performed by some the group of birds or animals, and that is possible also to replace the organ or organic system. That I mean that the wings to the groups animals or birds, you may define these are the lab animals.
আমরা ওই অ্যানিমাল গুলোকে আমরা ল্যাব অ্যানিমালস বলবো, যাদের অ্যানাটমিক্যালি আর ফিজিওলজিক্যালি আর ফাংশনালি দে আর মোস্টলি সিমিলার টু দ্য হিউম্যান বিং। মানুষের সাথে মোটামুটি সিমিলারিটিজ আছে, এবং আহ, মানুষের আহ, কল্যাণে, মানুষের চিকিৎসা, বায়োমেডিক্যাল সায়েন্সেস, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, অ্যাজ ওয়েল এজ কসমেটিক সায়েন্স অলসো। হ্যাঁ, তো এভরিথিং ইজ সিমিলার ফ্যাশন লাইক হিউম্যান। আমরা তাদেরকে ল্যাব অ্যানিমালস বলবো। এখন এই যে বাই ইউজিং দিস টাইপ অফ ল্যাব অ্যানিমালস, a lot of different techniques already developed, that is very very useful going to human beings. এটা অলরেডি ডেভেলপ হয়ে গেছে, এবং a lot of activities, if you are keen to these topics, you may search a lot of papers in Google Scholar as well as Google। তোমরা চার্জ করতে পারো, হ্যাঁ, যে এই আসলে ল্যাব অ্যানিমালস এর আসলে ওভারভিউটা কি অল ওভার দ্য ওয়ার্ল্ড, how they are used, how they are replaced, and what are the values of lab animals to human being. There is a lot of information that you will get from the Google Scholar. Very, very, very high impact papers, journals, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি রিসার্চের যে ইম্প্যাক্ট ফ্যাক্টর রয়েছে সেটা কিন্তু এই ল্যাব অ্যানিমালস থেকে। জানি না, এটা জাস্ট হিউম্যান, হিউম্যান ক্যান্সার, হ্যাঁ, এটা সবচেয়ে বেশি হাই ইম্প্যাক্ট মোস্টলি। এটার 32, 34, 48 পর্যন্ত ইম্প্যাক্ট ফ্যাক্টর জানানো হয়। আমি জানি অলমোস্ট ইউ আর ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অ্যান্ড অল অফ ইউ গাইড, তোমরা এগুলা বিষয়ে অনেক সচেতন যে আসলে ইম্প্যাক্ট ফ্যাক্টর, জার্নাল, রিসার্চ, এগুলা থ্রুলি ইউ উইল গেট দ্য ইনফরমেশন ফ্রম দিস অনলাইন। সুতরাং I try to mention the importance of lab animals, হ্যাঁ, for the human being. Anyway, so এখন simply if I say what are the normal, or what are the basic uses of the elements lab animals to the human, say, if you can try by the treatment of the lab animals, say diphtheria, polio vaccine, a lot of insulins already discovered by the using of the lab animals, and also the heart valve replacement, antibiotics therapy, as well as the manic depression drugs, etc., etc., are being produced every time from by using the lab animals. So once upon a time, only the first laboratory animal to produce the antibody, that is the one animal, that is the sheep. প্রথম কিন্তু অ্যান্টিবডিটা, আমাদের যেটা অ্যান্টিবডি, অ্যান্টিজেন থেকে যেটা আমাদের অ্যান্টিবডি হয়ে থাকে, বি সেল, হোয়াইট ব্লাড সেল থেকে যেটা আসে, তোমরা জানো এগুলো, অল অফ ইউ নো। ফার্স্ট অ্যান্টিবডি প্রডিউস ফ্রম দ্য শিপ। কারণ হচ্ছে এই শিপ থেকেই প্রথম অ্যান্টিবডি তৈরি হয়েছিল, অ্যান্ড লেটার সেটা বিভিন্ন অ্যানিমাল থেকে হচ্ছে, এখন ওয়াইডলি ইউজ হচ্ছে হর্স থেকে হচ্ছে আর কি এই অ্যান্টিবডিটা। কারণ হলো রোবাস্ট ইমিউনিটি, একটি কথা আছে আর কি, রোবাস্ট ইমিউনিটি, যেটা খুব ভালো ইমিউনিটির যে রেসপন্স করে, সেখানে সেটা হলো এই হর্স থেকে, শিপ থেকে হয়েছিল। বাট কম্পেয়ার টু হর্স থেকে এখন দেখা যাচ্ছে যে শিপ থেকে যে ভলিউমটা পাওয়ার কথা সেটা এখন হর্স থেকে বেশি হচ্ছে। সো দ্যাটস ওয়াই হর্স এখন ওয়াইডলি ইউজ হচ্ছে, বাট দ্য ফার্স্ট রোবাস্ট ইমিউনিটিক্যাল অ্যানিমলস ইজ শিপ। প্রথমে শিপ থেকে এটা শুরু হয়েছিল। হাউএভার আমরা চেষ্টা করেছি, ট্রাই, যে different types of, I mentioned the polio vaccine already, diphtheria, insulin, also heart valve replacement, antibiotics therapy, as well as manic depression. আমরা অনেকে দেখা যায় যে ডিপ্রেশনে ভুগি, a lot of just disease, mental disorder যেটাকে বলা হয়, এবং সেই ট্রিটমেন্ট দ্যাট কামস ফ্রম দ্য অ্যানিমাল থেকে আসছে। কিন্তু এটা কিন্তু অন্য কোনো ওষুধ নাই, এবং পৃথিবীতে যত মেডিসিন আছে, all everything they are based on the animals mostly, and then plants। সেটা কিন্তু প্লান্ট। And third one is just like I say synthetic। সুতরাং the first priority and the first position is belongs to animals থেকে। animals এর বিকল্প কোনো কিছু নেই। পৃথিবীতে যত দামি, যত sophisticated medicine, treatment, everything, replacement, that is the first in position by the animals, and then plant, and then synthetic, very rare amount of
মেডিসিন ট্রিটমেন্ট, দ্যাট ইজ সিনথেটিক। সুতরাং আমরা যে এই যে অ্যানিমাল সায়েন্স, অ্যানিমাল হাজবেন্ড্রি, বার্ড সায়েন্স, এগ্রিকালচার, আমরা এগুলো বিকল্প কোনো কিছু নেই। নো অল্টারনেটিভ অপশনস দ্যাট উই হ্যাভ ইফ ইউ কম্পেয়ার টু আদার সাবজেক্ট। কারণ বাংলাদেশে লট অফ সাবজেক্ট স্টাডি আছে আমাদের, কিন্তু right now only the agriculture and the communication, I mean the internet, হ্যাঁ, টেকনোলজি, এই দুইটা সাবজেক্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটার একটা হচ্ছে তোমরা, হ্যাঁ, অ্যানিমাল সায়েন্স, যেটাকে আমরা বিএসসি ভার্সন চ্যানেল বলি। সুতরাং ইউ আর লাকি সো মাচ টু দিস অ্যাসপেক্ট। হাউএভার, so if I give an example of the laboratory animals, আমরা যদি ল্যাবরেটরি অ্যানিমাল বলতে পারি, সুতরাং a lot of laboratory animals are widely used, তোমরা জানো। এখন বেসিক্যালি আমরা যদি বলি যে the which animals they will get more emphasis to this aspect, এখন এর মধ্যে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বলি, তাহলে বলবো, ফার্স্টলি বলবো যে মাইস, তারপরে বলবো র্যাট, এই দুইটা ওয়াইডলি ইউজ হচ্ছে। এখন তাছাড়া রেবিট ইউজ হচ্ছে ল্যাবরেটরি অ্যানিমেল, রেবিট, তাছাড়া গিনিপিগ ইউজ হচ্ছে। এখন এগুলো হলো ভেরি কমন, হ্যামস্টার ভেরি কমন ইউজ হচ্ছে। দিজ আর দ্য অ্যানিমালস দ্যাট আর ওয়াইডলি ইউজ। এখন পরীক্ষায় ইন এক্সাম মে কোশ্চেন মে বি অ্যারাইজ যে যে হুইচ অ্যানিমালস দ্যাট আর ওয়াইডলি ইউজ ইন ল্যাবরেটরি অ্যানিমালস, বায়োমেডিক্যাল সায়েন্স যদি বলি আমরা, তাহলে পরীক্ষা কিন্তু তোমাকে লাগে, এটা কিন্তু আমার শিলে নাই, শিলে থাকবে না। But if you take part in my class, then you will able to explain why. তো কোশ্চেন এরকম আসতে পারে কিছু, যে আসলে হুইচ অ্যানিমালস আর ওয়াইডলি ইউজ অ্যাজ এ ল্যাবরেটরি অ্যানিমাল। সুতরাং তোমাকে মাস্ট লিখতে হবে যে এখানে মাউস অ্যান্ড র্যাট, এই দুইটা অ্যানিমালস হচ্ছে কম্পারেটিভলি ওয়াইডার স্পেসে, ওয়াইডার রেঞ্জে ওয়াইডলি ইউজ হচ্ছে। হোয়াই, that is the question, why? And তুমি just you mention only the name, but why it is happening, why it is that? তো সেক্ষেত্রে এখন এই তুমি বুঝতে হবে যে আসলে কেন ইউজ হচ্ছে। However, later I will discuss about this one. এখন এই যে আমি বললাম যে I already mentioned what are the example of the laboratory animals. এখন I mentioned already rat, mice, and rabbit, guinea pig, hamster. However, but if I say the cow is the laboratory animal, is it right? If I say, আমি যদি বলি, if we say fish is the laboratory animal, is it right? Is it okay? না স্যার। হ্যাঁ? uh, anyway, my question is that a lot of example that we have the number of animals, laboratory animal আছে, কিন্তু তোমাকে জানতে হবে যে ল্যাবরেটরি অ্যানিমালস হলো ওই অ্যানিমালসটা, যে অ্যানিমালসটা তোমার ডিফারেন্ট আসপেক্টে, তোমার যদি কোনো হিউম্যান বিং এ বায়োমেডিক্যাল সায়েন্সের সাথে সংশ্লিষ্ট থেকে যদি তোমাকে কোনো না কোনো ভাবে তোমাকে হেল্প করতে পারে, তাহলে হিউম্যান বিং এর জন্য সেটা ল্যাবরেটরি অ্যানিমাল। সো দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে কাউ ইজ অলসো ল্যাবরেটরি অ্যানিমাল। আমি যদি বলি চিকেন ল্যাবরেটরি অ্যানিমাল অর বার্ড, সেটাও হতে পারে। সুতরাং এখানে অনেক এক্সাম্পল আমার শিটে তোমরা পেয়ে যাবো, আমি ক্লাস শেষ করে আমি শিটটা দিয়েছি, এখান থেকে আমি ফরওয়ার্ড করে দিব। ক্যাটস বলো, কাউ বলো, ডগস বলো, ফেরেট বলো, ফিশ বলো, ফ্রগ, হ্যাঁ, তারপর হলো হর্স as mentioned earlier, pig, owl, কোয়েল, রেবিট, শিপ এটসেট্রা, লামাস, আলপাকা, মাইস, মানকি, অনেক এক্সাম্পল আছে আমাদের, কিন্তু সেটা আমাকে পারপাস ফুলফিল করতে হবে। বায়োমেডিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হিউম্যানের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, সেখান থেকে হোয়াট দ্য বেনিফিট দ্যাট আই এম গেটিং ফ্রম দিস অ্যানিমাল আছে কিনা, সেই ক্ষেত্রে আমি সেটাকে ল্যাবরেটরি অ্যানিমাল বলতে পারবো। তো দিজ আর দ্য ল্যাব অ্যানিমালস। তা আমি মেনশন করলাম যে ল্যাব অ্যানিমালস এর অলরেডি তোমরা জেনেছো যে ল্যাব অ্যানিমালস এর কাদেরকে বলা হয়, কেন বলা হয়, যেগুলো পরীক্ষায় থাকবে। ও হ্যাঁ, ওয়াইডলি ইউজ যেটা বললাম, সেক্ষেত্রে তোমরা নোটিস করে নিও যে কাইন্ডলি, যে আসলে র্যাট এবং মাইস কে আমি বলেছি যে র্যাট এন্ড মাইস আর ওয়াইডলি ইউজ এজ ল্যাবরেটরি অ্যানিমাল বিকজ দে হ্যাভ সাম অ্যাডভান্টেজেস
হ্যাঁ, যে কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যেমন হলো যে তারা দে আর ভেরি মাচ অ্যাভেলেবল। রেট অ্যান্ড মাইস ভেরি অ্যাভেলেবল হতে পারে, নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু, সেটা হলো যে যদি আমি বলি যে তোমার হলো যে কি বলে এটাকে, চিপ। এটা তুমি যদি কিনতেও চাও তাহলে সেটা তুমি কিনতে পারবে, অথবা তুমি সেটা নিয়ে আসতে পারো। ইভেন দো দেয়ার লাইফ সাইকেল ইজ মোস্টলি মোর ক্লোজ টু হিউম্যান, এবং হচ্ছে তারা, যদি আমি বলি ইন টার্মস অফ রিপ্রোডাকশন, আই সে ইট ইজ প্রলিফিক ইন নেচার। এখন প্রলিফিক অর্থাৎ আই মিন দ্যাট এটা ইভেন লিটার সাইজ, প্রলিফিক অ্যান্ড লিটার সাইজ। এই পয়েন্ট গুলো ইউ মাস্ট নোট ইফ দ্য কোশ্চেন ইন দ্য এক্সাম, এবং এটা তোমার জন্য একজন ভেটেনারি সায়েন্টিস্ট হিসাবে ইউ মাস্ট নো অ্যাবাউট দিস। prolific, they are prolific and litter size is higher। এগুলো তোমাকে এই পয়েন্ট, ছ সাতটা পয়েন্ট তোমাকে মেনশন করতে হবে। তো prolific and litter size তোমরা মনে হয় অলরেডি জানো। জানো কিনা তোমরা prolific বিষয়ে, তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আছে তো prolific and litter size? Anybody? Anybody? না স্যার। আমার মনে হয় অনেকে জানো, হয়তো বা অনেকে, কিন্তু আমার ক্লাসটা হচ্ছে কি যে আমার ক্লাসে তোমরা পার্টিসিপেন্ট করতে হবে এইভাবে যে ওই আমার সাথে একটু কোঅপারেট করলে ভালো হয়। জানো না, ওয়েল গুড, জানো। তুমি বলবা যে আমরা জানি না বা জানায় অনেকে। স্যার লিটার সাইজ বলতে তো বাচ্চারাও বোঝায় কয়েক। হ্যাঁ, এখন যদি মনে করো যে, হ্যাঁ, সাদিয়া ক্লোজলি বলেছো, রাইট। এখন বিষয় হলো যে আমরা যদি, এই ক্লাসটা হচ্ছে কি আসলে, এটা শেয়ারিং অফ নলেজ। এখন আমরা বহু ক্লাস করে আসছি, অনেক টিচারদের বা অনেক বিভিন্ন প্রফেসরদের ক্লাস আমরা করে আসছি। এখন তুমি যদি ক্লাসে অ্যাটেন্টিভ থাকো, শেয়ারিংটা করো, তাহলে কিন্তু তোমার মোটামুটি নলেজটা এমন ভাবে ভালো থাকে যে এই রিলেটেড কোশ্চেন গুলো আসলে ইন ফিউচার, ইফ এনি কোশ্চেন ইউ মে অ্যান্সার ইজিলি। কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বেসিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই মেনশন। সুতরাং এটা তোমরা শেয়ার করবা, কোঅপারেট করবা। আই এম নট এ মাস্টার, আমার আই হ্যাভ সাম ল্যাকিংস অলসো। আই নো এভরিথিং, ইট ইজ রং। সুতরাং আমারও ল্যাকিংস আছে, আমি সবকিছু পারবো, ইট ইজ নট এক্সপেক্টেড দ্যাট আই উইল নো দ্য এভরিথিং, আই উইল ডেসক্রাইব দ্য এভরিথিং। আই এম এ মাস্টার ইফ অল সায়েন্স, আই এম দ্য মাস্টার অফ জু সায়েন্স। ইট ইজ নট সে দ্য লিগালি। সুতরাং তোমরা, ইউ ক্যান কোঅপারেট, ইউ ক্যান শেয়ার, জাস্ট নলেজ ইজ দ্য ম্যাটার, দ্যাট দ্য শেয়ারিং। শেয়ার করবা তোমাদের, আই উইল লার্ন ফ্রম ইউ। তোমাদের কাছ থেকে আমি শিখবো। আমি অনেক কিছু আছে আই ডোন্ট নো, বাট ইউ নো। সেক্ষেত্রে আমরা নলেজটা শেয়ার করার চেষ্টা করব। এনিওয়ে, আমি একটু বলে দিই, এটা তো তোমার যে কোনো পরীক্ষায় থাকে। প্রলিফিক আই মিন দ্যাট প্রলিফিক অ্যান্ড লিটার সাইজ, এখানে ইট ইজ জাস্ট সিমস টু বি ক্লামজি। অনেকে এটাকে এক করে ফেলে যে ও ইয়েস ইট ইজ মোস্টলি সিমিলার অর সিমিলার। অনেকে বলে ইফ আই মেক এ কোয়েশ্চেন ইন ভাইভা, they are mostly similar, oh yes it is, no, prolific, that means it is related with the um, number of birth per year. It is related with the number of birth per year. I mean that in every year, how many times they will give birth. Am I okay? How many times they will give birth per year? অর্থাৎ এক বছরে তারা কতটা, মানে কতবার বাচ্চা প্রসব করে। জাস্ট ইফ আই সে হিউম্যান বিং, ইফ আই সে ইন কেস অফ হিউম্যান, prolific prolificity যদি আমি বলি, তাহলে ওয়ান, আই মিন দ্যাট পার ইয়ার ওয়ান টাইম বার্থ, গিভ দ্য বার্থ। So on the other hand, if I say that it is the cattle, if I say it is the cattle, also the same one, per year only one time they give birth. If I say in case of sheep, one or no, one and a little bit mostly no, one more it is. And if I say in case of goat, in case of goat, বাংলাদেশের ছাগলের কথা যদি আমি চিন্তা করি, in case of goat, yeah, it is prolific in nature. I mean that এটা বছরে দুবার বাচ্চা দেয়। বাংলাদেশের ছাগল যেটা আছে ব্ল্যাক বেঙ্গল গোট, এটা বছরে দুবার বাচ্চা দেয়। বাট যদি অন্যদিকে চিন্তা করি, যমুনা পারি,
এটা give a birth per year one time, সুতরাং এটা কিন্তু prolific breed বলা যাবে না। So prolific breed সেটাকে বলা যাবে যেটা পার ইয়ারে ওয়ান মোর টাইম দে গিভ দ্য বার্থ, সেটা প্রলিফিক। ছাগলকে, ব্ল্যাক বেঙ্গল গোটকে ইউ মে সে ইট ইজ দ্য প্রলিফিক ব্রিড বলতে পারো, কারণ এটা বছরে দুইবার বাচ্চা দেয়। তো সেই ক্ষেত্রে এটা হলো প্রলিফিক ব্রিড বলা হয়। এখন অনেকে বলে স্যার বছরে কটা বাচ্চা দিল, হাউ মেনি অফস্প্রিং পার ইয়ার, এটা প্রলিফিক? নো নো, ইট ইজ নট দ্য প্রলিফিক। প্রলিফিক দ্যাট মিনস দ্য নাম্বার অফ বার্ড দ্যাট ইজ given per year। যদি ওয়ান বার দেয় বছরে একবার, এটা তুমি ইউ মে নট সে ইট ইজ প্রলিফিক। প্রলিফিক মাস্ট গিভ I mean that more than two times, more than two times, more than two times যখন বাচ্চা দিবে, give birth, you may say it is prolific, and never you say it is prolific. You may never say the cattle is prolific. You may never say the horse is prolific. Say, you may never say. You say, you can say the black Bengal goat is prolific in nature. So on the other hand, if I clarify the litter size, litter size is related with the number of offspring. Yeah, the study already mentioned. So litter size is related with the number of offspring per bird, per bird. So if I say the cow give the bird and number of offspring is 1, so litter size is 1. If I say on the other hand, the goat per bird they give 2 to 3, 2 to 4 number of offspring per bird, so that is the litter size for goat is average 3, average 4, average 2, like this. So this is the litter size. So I think right now you never clumsy to this 2 points, litter size and prolific. এই স্যার দুইটা টার্ম ভেরি ইম্পর্টেন্ট স্যার এর জন্য। লিটার সাইজটা একবার বলেন স্যার। লিটার সাইজ ডিফাইন the number of offspring per birth, not per year, per birth. Understand? Per bird. I mean that ছাগল যখন একবার বাচ্চা প্রসব করে তখন সে 3টা বাচ্চা প্রসব করে, তাহলে তার লিটার সাইজ ইজ 3। কিন্তু গরু, say example is গরু, cow, they give a birth 1 per bird. আচ্ছা, গরুর বাচ্চা একটা হয়, মানুষের হিউম্যান অফস্প্রিং, হিউম্যান বাচ্চা একটা হয়, তাহলে লিটার সাইজ ফর হিউম্যান ইজ 1, ফর ক্যাটল ইট ইজ 1, ফর গোট ইট ইজ 3। আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। সো এই জন্য আসলে আমরা বলছিলাম যে আসলে লিটার প্রলিফিক, তাহলে এই যে আম, যেগুলো আমরা বলেছি যে স্পেশালি cat, sorry, rat and mice, they are prolific in nature. Later I will describe about their litter size and their winning, their I mean that prolificacy, এগুলো আমি later I will ব্যাখ্যা করবো আমি সেগুলো। Anyway, so now comes to the classification of the experimental animals. যদি আমরা ক্লাসিফিকেশন করি যে এই যে ল্যাব অ্যানিমালস গুলো আমাদের রয়েছে, how we may categorize this type of lab animals, আমরা বেসিক্যালি a experimental or lab animals we may classify this category into three groups. Three groups we can categorize. Number one, rodents. You may know rodents. Number one is rodents, number two is non-rodents, and number three is the miscellaneous. These three groups we may category the laboratory animals. এখন rodents বলতে আসলে কোন কোন animals কে বোঝানো হয়, which type of animals they wings to the rodents. তো রুডেন্স বলতে আসলে তোমার জানো কিনা, গ্নোয়িং একটি ওয়ার্ড আছে, গ্নোয়িং, GNAWNG, গ্নোয়িং। গ্নোয়িং গ্নোয়িং মানে হলো যে ওরা সবসময় দেখবা যে অলওয়েজ দে আর ভেরি ইন্টারেস্ট টু বাইট এনিথিং, এবং সবসময় দেখবা যে সবসময় তারা চিবায়, বাইট করে, কামড় দেয় অনেক সময়, হ্যাঁ,
তো গ্নোয়িং অ্যানিমালস এগুলা হচ্ছে যেমন ইফ ইউ সে দিস দ্য মাউস, মাউস হতে পারে আমাদের, হ্যাঁ, মাউস র্যাট হতে পারে, গিনিপিগ হতে পারে। এগুলো সবসময় গ্নোয়িং করে। ইভেন তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যেটাকে বলা হয় ম্যালোক্লোশন। ম্যালোক্লোশন মানে হচ্ছে তাদের যে টিথ অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেগুলা কিন্তু পারফেক্টলি মানে ব্যালেন্স না। এগুলা বড় হয়ে যায় যার কারণে তারা ইনব্যালেন্স, যে আপার্য এবং লোয়ার্যের মধ্যে ইনব্যালেন্স থাকে, যার কারণে ওইটা একটা হচ্ছে ন্যাচারাল হ্যাবিট যাদের, যারা গ্নোয়িং করে দাঁত কেটে মানে দাঁতটাকে তারা ওইভাবে সবসময় কাটাকাটির মধ্যে ব্যস্ত রাখে এবং সেটা তারা ব্যালেন্স করার চেষ্টা করে আর কি। যাই হোক, রোডেন্টস সম্বন্ধে তোমরা অলরেডি জানো। নন রোডেন্টস অ্যানিমালের মধ্যে আছে রেবিট, ডগ, ক্যাট, মানকি, এবং মিসেলেনিয়াস এর মধ্যে যদি রয়েছে মিসেলেনিয়াস, দিস ইজ দ্য পিজিয়ন, ফ্রগ, জেব্রা, চিকেন এটসেট্রা উই মে ক্লাসিফাই। সো আমরা এই এক্সপেরিমেন্টাল অ্যানিমেলকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম: রোডেন্টস, নন রোডেন্টস এবং মিসেলেনিয়াস। এগুলা বিষয় নিয়ে যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড, তুমি অনেক কিছু জানার আগ্রহ থাকে, তাহলে সেগুলা তুমি লেটার ইউ মে কন্ট্যাক্ট উইথ মাই ইমেল, এবং আমি সেগুলো সম্বন্ধে তোমাদেরকে অনেক নলেজ দিতে পারবো। ইফ ইউ আর ইন্টারেস্টেড, সিম্পলি ইউ মাস্ট নো যে উই হ্যাভ থ্রি ক্লাসিফিকেশন: রোডেন্টস, নন রোডেন্টস এন্ড মিসেলেনিয়াস। হাউএভার, এখন এই রোডেন্টস এবং লেগুমোরফা, এইটার মধ্যে আবার একটা কথা আছে আমাদের, যে rodents and legumorpha both are mammals but they have some distinct characteristics, different, হ্যাঁ, আমাদের পার্থক্য রয়েছে, ডিস্টিংক্ট পার্থক্য রয়েছে। রোডেন্টস গুলা হচ্ছে যে ওয়ান পেয়ার ইনসিজার টিথ দেয়ার ইন দ্য আপার জো, অন দি আদার হ্যান্ড ল্যাগোমোর্ফ যেগুলো রয়েছে টু পেয়ার ইনসিজার টিথ থাকে। ইভেন স্ক্রোটাম যদি আমরা বলি, দি স্ক্রোটাম ইজ পোস্টেরিয়রলি থাকে পেনিসের মধ্যে। অন দি আদার হ্যান্ড অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে ল্যাগোমোর্ফতে। এখন দুইটা যদি বুঝাই তাহলে সেটা হয়তো বুঝবা যে রেবিট হেয়ার এবং এগুলোর মধ্যে যে পার্থক্য রয়েছে মাউস এবং রেটের মধ্যে, তুমি দেখলে বুঝবা, ইফ ইউ সি, দেখলে বুঝবা যে আসলে তাদের স্ক্রোটামের পজিশন একটা হচ্ছে সামনে থাকে, একটা হলো পেছনে থাকে, একটা হচ্ছে পোস্টেরিয়রলি প্রেজেন্টেড আর একটা হচ্ছে অ্যান্টেরিয়রলি প্রেজেন্টেড। হাউএভার, এখন ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস দ্যাট কামস নাও ইট ফরওয়ার্ড, সেটা হচ্ছে হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন দ্য মাউস অ্যান্ড রেট। পরীক্ষায় থাকে, এক্সামে থাকে যে মাউস এবং রেট, হাউ ইউ আইডেন্টিফাই দ্য মাউস অ্যান্ড রেট, ভেরি ইম্পর্টেন্ট। এখন তুমি মাউসকে রেট বলতেছো, রেটকে মাউস বলতেছো। এখন এটা যেটা ওয়াইডলি ইউজ হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড এজ এ ল্যাবরেটরি অ্যানিমাল, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা কি বলে যে মাউস এবং রেট সম্বন্ধে তোমাকে দেখে জানতে হবে। স্লাইড গুলো আমি যখন দিতাম, শো করতাম, তাহলে হয়তো বা ক্লারিফাই হইতো তোমাদের খুব সহজে বোঝার জন্য হয়তো। তা আমি আমার ডেস্কটপ, আমার ল্যাপটপ আমার সাথে নেই, সে কারণে আমি পারছি না। হাউএভার, এখন এই রেট ইজ লার্জার, রেটটা হচ্ছে কিন্তু বড় হয়। অন দি আদার হ্যান্ড মাউসটা বেসিক্যালি ছোট হয়, কিন্তু ছোট হলেও তার লেজ বড় হয়, লেজ অনেক বড় হয় কিন্তু। এবং নোজে যদি বেসিক ডিফারেন্স দেখি, তুমি নোজ দেখবা, নোজ দেখলে দেখবা যে পয়েন্টেড নোজ আছে। মাউথ যেটা ছোট আকারে, এটা নোজটা পয়েন্টেড, হ্যাঁ, কিন্তু ওই যদি র্যাট দেখো, দেখবা ব্লান্ট, ইট লাইকস এ ব্লান্ট, এটা মানে ভোঁতা যেটাকে বলা হয় আর কি। ইউ মে আইডেন্টিফাই, এই নোজ দেখে তুমি পারবা, লেজ দেখে আইডেন্টিফাই করতে, এবং সাইজ দেখে। এগুলো হলো ভেরি কমন ক্যারেক্টারিস্টিক্স। তুমি মাউস এবং রেড তুমি ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। বিহেভিয়ার মোটামুটি সিমিলার আছে, সিট দিলে তোমরা ইউএসএ। এবং ইয়ার যদি আমি চিন্তা করি, এই যে মাউসের ইয়ার কিন্তু বড় থাকে। আমি শীট দিয়ে দেবো রাতের মধ্যে, দেখতে পারবা যে আসলে আমার পার্থক্যটা হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্সেস। ইয়ার, কানগুলা লম্বা থাকবে মাউসের, বাট এ স্মল ইয়ার ইজ রিলেটেড টু দ্য রেড। রেড বড় হতে পারে, রেডটা দেখতে বড়, কিন্তু তার কান ছোট হবে, তার আছে নোজ ব্লান্ট হবে। হুম, এই জিনিসগুলো তোমরা দেখলে আসলে বুঝতে পারবে। আরো অ্যাক্টিভিটিস কিছু আছে, আহ, তারা নিশাচর প্রাণী, নকটার্নাল বিহেভিয়ার, এগুলা তোমরা দেখে নিও। হাউএভার, এখন লেখা রাখা হচ্ছে যে এই রেবিট এবং হেয়ারের মধ্যেও পার্থক্য আমাদের রয়েছে। আমি জানি না, এই দুইটাকে বাঙালি জাতি, বাঙালি সবসময় এটাকে খরগোশই বলে আসলে।
ঠিক আছে? এই দুইটাকেই রেবিট এবং হেয়ার দুইটাকেই মানে খরগোশ বলে। এখন তাদের কিন্তু আলাদা জেনারা, আলাদা জেনাস, আলাদা ফ্যামিলিজ রয়েছে। এখন এগুলা দেখে বুঝবা একটা খরগোশ। আমি চিত্রগুলো দিয়েছি। টুডে I will deliver the all the information that I am now taking. এখন রেবিট এবং হেয়ারের মধ্যে কিন্তু বেসিক পার্থক্য অনেক রয়েছে। ছোট আকারের দেখবা, একটা বড় আকারের দেখবা, একটা দেখবা কান কেমন বড় কান রয়েছে, একটা ছোট কান রয়েছে। এবং দুইটা টার্ম লিখে রাখো একটু। একটা আই ডোন্ট নো অ্যাবাউট দ্য গ্রেগারিয়াস অ্যানিমালস বলতে তোমরা কি বুঝো? গ্রেগারিয়াস, গ্রেগারিয়াস আই মিন দ্যাট যে তারা হচ্ছে দে আর ভেরি সোশ্যাল অ্যানিমাল, অর্থাৎ তারা যখন হান্টিং করে তখন সেক্ষেত্রে তারা মানে একসাথে হান্টিং করে, একসাথে খায়, ভাগাভাগি করে, শেয়ারিং করে এবং কেয়ারিং করে, গুড কমিউনিকেশন বিলংস করে। তো এই রেবিটটা হলো গ্রেগারিয়াস অ্যানিমালস, অর্থাৎ তারা দেখবা একসাথে ইন এ গ্রুপ তারা আসলে মেনটেন করে এভরিথিং, হান্টিং বলো, খাওয়া বলো এটা। বাট অন দি আদার হ্যান্ড সলিটারি, সলিটারি অ্যানিমেল হচ্ছে দে হান্ট অ্যালোন, এবং তারা নিজে নিজে মানে করে। দেখো না অনেক মানে স্টুডেন্টস রয়েছে তারা সেলফ ডিপেন্ডেন্ট, আবার কেউ কেউ আছে যে আদার অন্য উপরে সেলফ ডিপেন্ডেন্ট না, অন্যের উপরে ডিপেন্ডেন্ট আছে না এরকম। তো এই 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 এনিমলের মধ্যে এরকম কিছু আছে, যেমন টাইগার। টাইগার কিন্তু নিজে নিজে হান্টিং করে, নিজে নিজে খায়, সে কিন্তু কাউকে বাগ বসাতে দেয় না। হাউএভার এই দুইটা টার্ম পরীক্ষা থাকে, গ্রেগারিয়াস, এবং এগুলো প্র্যাকটিক্যাল হয়তো বা তোমাদের পড়াবে যে আসলে বেসড অন দ্য হান্টিং নেচারের উপর ভিত্তি করে হাউ ইউ মে ক্লাসিফাই দ্য জু অ্যানিমালস, এগুলো প্র্যাকটিক্যালে আসার কথা। এনিওয়ে, এবং এখানে তোমার হচ্ছে একটা আছে প্রিকক্সিয়াল, মানে যে জানো মনে হয় মেবি, প্রিকক্সিয়াল, যেটা এই একটা বাচ্চা যখন ডেলিভারি হবে আফটার আফটার এ বার্থ ফ্রম এনি অ্যানিমালস, ইফ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কিছু কিছু দেখবা যে বার্থের পরে সে ডিপেন্ডেন্ট এটা। এবং এই 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 প্রিকক্সিয়াল যেটা সেটা হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট বুঝায় আর কি, যে আসলে জন্মের পর থেকেই সে নিজে নিজেই সে মানে কি বলে যে সে নিজেই চলতে পারে, নিজে ফিরতে পারে, অতটা নো নিড টু হেল্প। হ্যাঁ, সেটা দরকার নাই, বা মায়ের অতটুকু নারিশমেন্ট, নো নো মাদার নারিশমেন্ট, নো নিড এট অল। বাট অন দি আদার হ্যান্ড অ্যালট্রিকেল একটা টার্ম আছে, অ্যালট্রিকেল এট বার্থ একটা টার্ম আছে, সেটা হলো যে সে নট ডিপেন্ডেন্ট এবং নিড দ্য হেল্প ফ্রম মাদার্স, হ্যাঁ, অর এনি সাইড, দরকার প্রয়োজন হয়, অর্থাৎ জন্মের আফটার আফটার ইমিডিয়েট আফটার বার্থ ইট টেক্স দি আই মিন দ্যাট দি হেল্প ফ্রম আদার। এটা মায়ের কাছে হতে পারে অথবা যে কোনো কেয়ার থেকে হতে পারে, এটাকে অ্যালট্রিকেল বলা হয়। আর প্রিকক্সিয়াল মানে ফুললি ইট মিনস দ্য ইন্ডিপেন্ডেন্ট বোঝায়, যে আসলে সে সবকিছু সম্ভব। এটা এই রেবিট এবং হেয়ারের মধ্যে পার্থক্যটা জানলে তোমরা সেটা পড়ে নিতে পারো। এনিওয়ে, সো নাও কামস টু, আমরা চারটা অ্যানিমেল নিয়ে আলোচনা করব। বেসিক্যালি রেবিট, গিনিপিগ, এবং হচ্ছে যে মাইস এন্ড রেট। এই চারটা ল্যাব অ্যানিমাল নিয়ে আমরা বিশদ জানবো, অর্থাৎ রেবিটের যে ডেসক্রিপশন রয়েছে, রেবিটের নর্মাল টেম্পারেচার, হাউ মাচ অ্যাবাউট দ্য রেবিটের টেম্পারেচার প্যারামিটার আমি গুলো বলছি, দেন দ্য পালস রেট, দেয়ার রেসপিরেশন রেট, gestation period যেখানে অলমোস্ট 28 to 30, উইনিং এজ, মেটিং এজ, লিটার, রুম টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড অ্যাডাল্ট ওয়েট। এই পয়েন্ট গুলো তোমাকে আসলে জানতে হবে, রেবিটের সম্বন্ধে ডিটেলস জানতে হবে, সিম্পলি সাম প্যারামিটার্স দ্যাট আই মেনশন। সো এগুলা তোমরা যখন শীট পাবা, শীট থেকে এগুলা একটু দেখে নিও। তবে সেখানে আমি একটু বলে রাখি, যেটা হলো gestation period of rabbit is 28 to 30, I mentioned already, এবং লিটার 4 দেয় ইয়ারলি, অ্যাভারেজে 4টা দেয় আর কি ইয়ারলিতে। এখন এই রেবিটের সাম ইমপ্লিমেন্টেশন রয়েছে আমাদের, যে আসলে আমরা এক্সপেরিমেন্টাল প্রসিডিউরে রেবিট কোথায় কোথায় ইউজ করে থাকি। এই যে আমরা বললাম যে ল্যাব অ্যানিমাল হিসেবে হোয়াই রেবিট ইজ ইউজড অ্যাজ এ ল্যাব অ্যানিমাল, এটা কেন ইউজ করা হয়, এ লট অফ ইমপ্লিমেন্টেশন রিগার্ডস টু র্যাপিড রয়েছে, যেমন এন্টিসেরা রয়েছে অ্যানেস্থেসিয়ার জন্য, ক্লাসিফিকেশনের জন্য, এবং অনেকগুলো মোর দ্যান 10 ইন ইমপ্লিমেন্টেশন রয়েছে আমাদের, যে
এক্সপেরিমেন্টাল পারপাসে আমরা রেভিটকে আমরা ইউজ করে থাকি। আমি শীট দিব আজকে রাতের মধ্যে, সেগুলো তোমরা একটু ডিটেলস পড়ে নিও। জাস্ট ইমপ্লিমেন্টেশন দেখো, আমি মেনশন করছি এখানে অনেক আছে, ফিডিং থেকে শুরু করে এভরিথিং। ফিডিং রয়েছে, কমন ডিজিজ রয়েছে রেভিটের, তো নো নিড টু মোর হিয়ার। তোমরা সেখানে শুধুমাত্র হচ্ছে রেবিটের ফিডিং বলতে এখানে পিলেট খাওয়াইলে হয়। যদি ইফ ইউ ডু দ্য এক্সপেরিমেন্ট ইন ইউর ল্যাব, অনলি দ্য সিম্পল পিলেট রয়েছে অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। সো নো নিড টু টেক মোর টাইম স্পেন্ড হিয়ার। এখানে কোনো দরকার নাই ফিডিং এর জন্য। বাট হাউজিং অলসো দ্য সেম ফ্যাশন, নো প্রবলেম। বাট মোস্ট ইম্পর্টেন্ট, where the rabbit is used as an experimental animal, এবং what about the biological phenomena, biological characteristics about the rabbit? তো rabbit এর কিছু biological character, as I mentioned some parameters, এগুলো তোমাদেরকে জানতে হবে। এবং experimental procedure হিসাবে কোথায় কোথায় আমরা rabbit গুলো ইউজ করছি সেটা জানতে হবে। সেম সিমিলার ফ্যাশন তোমাকে জানতে হবে ফর দ্য গিনিপিগ। গিনিপিগের সম্বন্ধে তোমাকে ডিটেলস জানতে হবে, এবং সেম প্যারামিটার এবং সেম এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, ভেরি সিম্পল, এগুলো তোমরা জানবা। মাইস এবং রেড সম্বন্ধে সেম জিনিসগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। আমি শীটটা আজকে রাত্রে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না আশা করি। তো এই হলো আজকের মোটামুটি, হ্যাঁ, এগুলাই আজকে একটু ক্লাস ছিল। আশা করি তোমরা আরেকটা টার্ম রেখে রাখো, টেরাটোজেনেসিটি স্টাডিজ। একটু সিম্পলি লিখে রাখো, টেরাটোজেনেসিটি স্টাডিজ। হোয়াট অ্যাবাউট দ্য টেরাটোজেনেসিটি স্টাডিজ? টেরাটোজেনেসিটি স্টাডিজ হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ একটা এক্সপেরিমেন্টাল প্ল্যাটফর্ম, যেখানে if if I say, if any deformity or abnormality in the fetus, then you can identify the problems by using the laboratory animals. It is called as teratogenicity. So teratogenicity is the identifying of the abnormalities or any defaulties in the fetus. ফিটাস যখন আমাদের ডেভেলপ হয়ে যায় এবং সেখানে যদি কোনো ডিফেক্ট থাকে, এখন ডিফেক্ট লট অফ রিজনের কারণে হতে পারে। সেটা ইট মে কজ দি ডিউ টু দ্য ড্রাগস, ডিউ টু দ্য কেমিক্যালস এন্ড ডিউ টু আদার সাবস্টেন্সেস এটসেট্রা এটসেট্রা। যে কোনো কারণে আসলে এই ফিটাসের যে কোনো ডিফর্মিটি অর অ্যাবনর্মালিটি হতে পারে। বাট এই ল্যাবরেটরি অ্যানিমেলস গুলো আমরা ইউজ করার মাধ্যমে সেখান থেকে কোনো টেকনিক অবলম্বন করে আমরা টার্টোজেনিসিটি স্টাডিতে ওয়াইডলি এই ল্যাবরেটরি অ্যানিমেল গুলো ইউজ হচ্ছে। তো এটা সংক্ষিপ্ত আকারে থাকতে পারে পরীক্ষার মধ্যে। হাউএভার এখানে এই শিডিউল গুলোর মধ্যে অনেক ইনফরমেশন রয়েছে, এ লট অফ ইনফরমেশন শিডিউল গুলোর মধ্যে রয়েছে। বাট দ্য মোস্টলি you should give the more focus on about the laboratory animals, definition, animals importance, example, classification, and mostly or widely used about the laboratory animals, why they are used mostly, and you should know about the little bit about the bibliography of the rabbit, guinea pig, mouse, and rat as well. এবং you should differentiate the difference between, as I mentioned, about the differences, basic differences about the mouse and rat, and rodents and lagomorph। এই পার্থক্যগুলো একটু টুকটাক করে তোমাকে জানতে হবে। Here also rabbit and hare also I mentioned. So today this is all about the lectures, and this is very shortly I mentioned, I describe। আমি জানি না আসলে তোমরা কতটুকু বুঝতে পেরেছো, কিন্তু আমি চেষ্টা করেছি যে আসলে তোমাদেরকে একটু ক্লু দেওয়ার জন্য অ্যাবাউট দ্য ল্যাবরেটরি অ্যানিমালস। তোমরা যখন মাস্টার্স করবে তখন সেক্ষেত্রে তোমাদের অনেক এক্সপেরিমেন্ট হয়তো বা দ্যাট মে বি ওরিয়েন্টেড টু দি ল্যাবরেটরি অ্যানিমালস ইন ইউর ফার্ম, অথবা যে টিচারের আন্ডারে করবে অনেকেই ল্যাবরেটরি অ্যানিমাল নিয়ে গবেষণা করে। সেক্ষেত্রে আমরা ল্যাবরেটরি অ্যানিমালের মাধ্যমে উই ক্যান ডিটেক্ট দ্য ডোজ অলসো, ট্রিটমেন্ট ডোজ অলসো। এটা চিকেন হতে পারে, এটা যে কোনো অ্যানিমালস হতে পারে। আমরা সেগুলোর মাধ্যমে কিন্তু ডোজ ডিপেন্ড করি যে আসলে ডোজটা কি হবে, ল্যাবরেটরি অ্যানিমাল দিয়ে আমরা টেস্ট করাই যে আসলে ডোজ কেমন হবে, কোন ডোজে তার পারফরমেন্স বেড়ে যায়, কোন ডোজে সে খুব তাড়াতাড়ি রিকভারি হয়, কোন ডোজে তার আউটপুট ভালো হয়। সুতরাং লট অফ ফাংশনস এন্ড অ্যাক্টিভিটিস রয়েছে ল্যাবরেটরি অ্যানিমেলস এর সম্বন্ধে।
সুতরাং this is all about my presentation and today lectures. আমি আসলে স্লাইড দেখাতে পারি নাই, কিন্তু আমি তোমাদেরকে সেই শীটটা আমি এখন দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা পড়ো। সেখান থেকে you should learn from here, and if you get any problems or deformity, please let me know, আমাকে জানাও। আমি চেষ্টা করব সেটার জন্য, তোমাদেরকে আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। হয়তোবা শীটগুলো পড়লে তোমরা বুঝতে পারবা। So thank you all, and if you have any question, please let me know. এবং সবাইকে আসলে শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু বলো। I will try my best to answer your questions. Thank you. তিনটা ক্লাসিফিকেশনের কথা বলেছিলেন, রডেন্ট, নন রডেন্ট আর আরেকটা কি বলছিলেন স্যার? হ্যাঁ, মিসেলেনিয়াস, রোডেন্টস, স্যার। নন রোডেন্টস এন্ড মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস এর মধ্যে আমাদের ওই যে তোমার আদার্স যেগুলো বলেছিলাম আর কি, যেমন ফ্রগ, পিজিয়ন, জেব্রা, চিকেন, কাউ, হ্যাঁ এগুলো আসবে আর কি। নন রোডেন্টস এন্ড নন রোডেন্টস তো ভেরি মানে আইডেন্টিফাইড ক্যারেক্টার রয়েছে, ডিফারেন্স টু অফ দিস। আর মিসেলেনিয়াস হলো আদার, যেগুলো আমরা অপশনালি ইউজ করি আর কি। স্যার ওই ম্যালাগনেশন বলতে কি বুঝিয়েছিলেন? ওই ম্যালোক্লোশন, এটা টার্মটা হচ্ছে ম্যালোক্লোশন, MALOCCLSION, ম্যালোক্লোশন, CLUSION, ম্যালোক্লোশন, MALOCCLUSION। ম্যালোক্লোশন কিন্তু দেখো অনেক প্রাণীর ক্ষেত্রে, উইং টু ডিফারেন্ট অ্যানিমালস ইট মে হ্যাপেন। অনেক সময় দেখা যায় যে মানে দাঁতের বিভিন্ন এই যদি ইউনিফর্মিটি না থাকে, তাহলে তার এই দাঁতের স্ট্রাকচার একটার সাথে আরেকটা মিলে না, বা তুমি যখন চুইং করবা তখন সেটা সমস্যা হয়, অথবা তোমার ব্যালেন্স থাকে না। এই প্রবলেম গুলো, এটা কিন্তু একটা ডিফর্মিটি, এটা কিন্তু একটা ন্যাচারাল ডিফর্মিটি বলা হয় আর কি এটাকে। হ্যাঁ, ম্যালোক্লোশন। তো এটা হলো ওই মূল বৈশিষ্ট্য হলো ওই যে রোডেন্টসের, যার কারণে দেখবো ওরা সবসময় কাইটা, ওদের দাঁত গুলা যে সামনে যে আছে এগুলা সবসময় বড় হয়ে যায়, যার কারণে ওরা সবসময় ব্যস্ত থাকে, আহ এই এই কাটাকাটিতে ব্যস্ত থাকে সবসময়। হ্যাঁ, ইভেন আরেকটা বৈশিষ্ট্য হলো গ্নোয়িং করে, অর্থাৎ ওই মাটির নিচে হোল করে, মেক এ হোল, নিচের গর্ত করে থাকে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে বেসিক্যালি বিলংস টু রোডেন্টস আর কি। বুঝতে পারছো আব্দুল হাই? জি স্যার। Okay, thank you. So any question, any query, please? স্যার শাওন। স্যার নরমালি মাইসের থেকে রেটের গায়ে স্যার গন্ধটা একটু বেশি হয় না? মাইসের থেকে রেটের গায়ে একটু গন্ধ বেশি হয় বেসিক্যালি বলতে, সো ফার আই নো, এটা আসলে একটু বড় অ্যানিমেল তো, সেক্ষেত্রে এটা আবার একটু মানে, এটা কিন্তু স্মার্ট না, স্মার্ট হলো মাউসটা, বুঝছো? এই সেক্ষেত্রে তুমি কিসের গায়ের গন্ধ কথা বলছো? রেটের? জি স্যার। হ্যাঁ, রেটের তো একটু গন্ধটা বেশি হয়। এখন এটা লার্জ অ্যানিমেল, সেজন্য গন্ধটা আমরা বেশি পাই, কিন্তু আসলে এই আমি আসলে ওইরকম ভাবে গন্ধ এখনো আমি পাই নাই। এটা হয়তো বড় অ্যানিমেল হিসাবে হইতে পারে মেবি গন্ধটা, কিন্তু আমার সঠিক জানা নেই যে আসলে কেন হয় বা কি আসে বিষয়। এবং এবং আমি জানি না, ওই যে এই গ্যাস কম্বালশন আছে না, এই এই তোমার আব্দুল শাওন, শাওন যেটা, হ্যাঁ, জি স্যার। এই এটা কিন্তু খুব দুর্গন্ধ ছড়ায়। এই ইয়াতে গ্যাস কম্পালশনে এমন এক ধরনের বিশ্রী গন্ধ বাড়ে, এটা এটা আমি দেখেছিলাম, আমাদের এখানে একটা ছিল, একটা এক্সপেরিমেন্ট ছিল এক সময়। কিন্তু এটা কেন হয় আমি জানি না, তবে দুর্গন্ধ ছড়ায় রেট, হ্যাঁ এটা এটা আমি ইয়ে করছি, কিন্তু গ্যাসটা হলো প্রচন্ড বাজে গ্যাস।
জি স্যার। হুম। তারপর তোমরা একটু দেখো যদি কোনো ইঁদুর টিদুর পাও একটু একটু স্মেল নিয়ে একটু দেখো আর কি কি অবস্থা টবস্থা। ওকে, থ্যাংক ইউ শাওন। আর কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। No question more, please. No, sir, question নাই। Anyway, so did you take the attendance yet?